বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে হামজার প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এই ম্যাচটিতে কেমন খেললেন হামজা চৌধুরী, তার সঙ্গে দলের বাকি খেলোয়াড়রা কতটুকু মানিয়ে নিতে পারল, টিভিএস পডকাস্টে আজ আমরা সেই ব্যাপারে আলোচনা করব ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলামের সঙ্গে। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। রাশেদ ভাই, আপনাকে টিভিএস পডকাস্টে স্বাগতম। জি ভাইয়া, আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে হামজা তো বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচটি খেললো, সেটি 0-0 গোলে ড্র হয়েছে। বাংলাদেশ দলে হামজার খেলাটিকে আপনি কিভাবে দেখলেন? প্রথম ম্যাচ অনুযায়ী আমি বলবো যেটা এক কথা অসাধারণ। হ্যাঁ, আমি A+ মার্কিং দিব যে কোনো প্লেয়ারের জন্য। জাতীয় দলের প্রথম ম্যাচটা হয় খুব একটা, মনে করেন তার জন্য একটা পরীক্ষার মতো। সে যত টপ লেভেলের প্লেয়ারই হোক না কেন, সেটা একটা তার জন্য একটা প্রথম ম্যাচ যেটা একটা পরীক্ষার মতো হয়। আর হামজা যেহেতু একটা নতুন একটা পরিবেশে খেলতে আসছেন, একটা ভিন্ন পরিবেশ থেকে এসেছেন, সুতরাং তার জন্য পরীক্ষাটা ছিল আরেকটু ডিফিকাল্ট। এখানে সে টেকনিক্যালি কতটা ভালো আমরা ইংলিশ লিগে দেখেছি, বাট বাংলাদেশের সাবকন্টিনেন্টের কতটা ভালো সেটা একটা প্রমাণ করার বিষয় ছিল। মানে কন্ডিশনে সে আসলে কন্ডিশনের সঙ্গে সে কতটা অ্যাডজাস্ট হইতে পারছে সেটা দেখানোর বিষয় ছিল। প্র্যাকটিক্যালি এই অল্প কয়েকদিনে তার সতীর্থ প্লেয়ারদের সঙ্গে কতটা অ্যাডজাস্ট করতে পারছে সেটা একটা প্রকাশ করার বিষয় ছিল। ইভেন বাংলাদেশের হয়ে খেলার জন্য সে মানসিক ভাবে কতটা প্রস্তুত, সেই মেন্টালি টাফনেসটাও তাকে প্রকাশ করতে হয়েছে। তো আমরা প্রথম দিনকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো দেখছি, সে সবগুলোকে আমরা বলবো A+ মার্ক। যে কন্ডিশনে সে বাংলাদেশ টিমটাকে সে লিড দিছে, মানে মিডফিল্ড জেনারেল হিসেবে, হোল্ডিং মিডফিল্ডার হিসেবে অসাধারণ অসাধারণ। আপনার প্রথমে আমরা দেখলাম প্ল্যান A তে প্রত্যেক অনেক খেললো বাংলাদেশ, সেখানে সে হৃদয়ের সঙ্গে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেললেন। দ্বিতীয়ার্ধে কোচ 4-4-2 খেলালেন ডায়মন্ড শেপ হিসেবে, সেখানে সে একমাত্র হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেললেন। তো আপনি খেয়াল করে দেখবেন যে প্রথমার্ধের 20 মিনিটের মধ্যে আমাদের টুকু বঙ্গন, যে ক্যাপ্টেন এবং দলের অন্যতম সেরা ডিফেন্ডার, মাঠের বাইরে চলে যেতে স্বাভাবিক তার উপর একটা একটা দায়িত্ব পড়ে, যেহেতু টুকু মাঠে থেকে চলে যাওয়া, সেটা আরো বেশি ডিফেন্ডিং একটু বেশি জোরদান। হয়তো বা টুকু থাকলে সে আরেকটু মানে একটু অ্যাটাকিং হওয়ার চেষ্টা করতেন, জানি না কি হতো, বাট হওয়ার সুযোগ ছিল। যেহেতু টুকু নাই, সেক্ষেত্রে অনভিজ্ঞ এবং তরুণ শাকিল হাসান যে ডিফেন্ডার, তাকে হেল্প করা, পুরোপুরি ডিফেন্স লাইনটাকে একটা বাড়তি ছায়া দেওয়ার কাজটা সে করছে। রাইট। আমরা দেখেছি যে মানে পুরো ম্যাচ জুড়েই হামজা ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাক থেকে শুরু করে, মানে অ্যাটলিস্ট অ্যাটাকে পুরোপুরি না গেলেও সে অ্যাটাকে হেল্প করেছে, ডিফেন্সটা পুরোপুরি আগলে রেখেছিল। মানে আমি যদি একটু ফরমেশনের দিক দিয়ে, আপনি যেটা একটু আগে বলছিলেন, ফরমেশনের কথা চিন্তা করলে হামজার পজিশনিং ডিফেন্সিভ মিডফিল্ডার বা হোল্ডিং মিডফিল্ডার হিসেবে স্টার্ট করলেও ওপরের দিকে কি আমরা হামজাকে আরেকটু কাজে লাগাতে পারতাম কি না চাইলে? হয়তো সুযোগ ছিল, বাট আমার কাছে মনে হয়েছে টুকু মাঠ থেকে বের হয়ে যাওয়াতে সেই সুযোগটা একেবারে সেই সুযোগটা নষ্ট হয়েছে। সেটা কিরকম, টুকু একটা অভিজ্ঞ প্লেয়ার এবং বাংলাদেশ টিমের ক্যাপ্টেন খেলছেন। তো যখন সে টুকু মাঠ থেকে বের হয়ে গেল, তখন সেন্টার ব্যাক পজিশনে আরেক কাজের সঙ্গে যোগ দিলেন জুনিয়র টুকু, যে বয়স্ক অনভিজ্ঞ। সুতরাং তাকে ডিফেন্সের দিকে মনোযোগ দেওয়াটাই বেশি যুক্তিসঙ্গত মনে হয়েছে আমার কাছে। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনি যদি এটা একটা বিষয়। তাছাড়া ভারতীয় যে ফরওয়ার্ড লাইনে যদি সুনীল ছেত্রীর কথা বলি, উদান এবং লিস্টন ক্রস, তারা খুবই ফাস্ট। সেক্ষেত্রে যদি সে ডিফেন্ডিং এ বেশি মনোযোগ না দিত, বিশেষ করে রাইট থাকবে, তার ফুল ব্যাককে সাপোর্ট করা, কাভারিং করা, আপনি 48 মিনিট একটা বিষয় দেখবেন যে সে কিভাবে লিস্টন ক্লসকে কাভারিং করতেন, ট্যাকেল করে বল কেড়ে নিয়েছে উইদাউট ফাউল, কোনো ফাউল হয় না। এরকম ম্যাচে অনেক উদাহরণ এক্সাম্পল আছে। সে খুব কড়া ট্যাকেল করছেন, প্লেয়ার পড়ে গেছেন, প্লেয়ার আর ফাউলের দাবি করছেন, কিন্তু কোনো রকম ফাউল হয় না, সে বল মানে দখলে নিছে। তার আমার আবার দেখবেন একটা সময় সুনীল ছেত্রী হেড করছেন, সে মাঝখানে বাধা হয়ে দাঁড়াইছে, লাফিয়ে উঠে বাধা হয়ে দাঁড়াইছে, ইন্টারসেপশন গুলো করছে। এবং সুনীল ছেত্রীর বল যাদের কাছ থেকে সুনীল ছেত্রী বল পাবেন, সে পাসিং চ্যানেল গুলো বন্ধ করছেন। তো সে ডিফেন্ডিং এ বেশি মনোযোগ দিচ্ছে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, ডিফেন্ডিং এ বেশি মনোযোগ দেওয়ার অর্থ এই না যে আপনি শুধু গোলই ঠেকাচ্ছেন। আপনি ডিফেন্ডিং এ মনোযোগ দেওয়ার অর্থ বল উইন করতেছেন, বল কন্ট্রোলে নিচ্ছেন। যতক্ষণ বল আপনার কন্ট্রোলে আছে, মাঝ মাঠের নাটাইটা আপনার হাতে থাকতেছে। যদি বলই আপনার দখলে না থাকে, আপনার টিমের দখলে না থাকে, তাহলে তার আক্রমণের কোনো সুযোগ নাই। পক্ষান্তরে সে আপনার ইনডাইরেক্টলি সে আক্রমণে বল দখলে নিয়ে, তো সে আক্রমণের হেল্পই করতেছে। সে বল দখলে নেয়, উইদিন শর্ট দুই টাচের মধ্যে তার সতীর্থ প্লেয়ারের কাছে দিচ্ছেন। তো এটাও একটা আক্রমণের শুরুটা তো সেখান থেকেই হচ্ছে।
তার বল দখলে নেওয়ার মধ্যে থেকে আক্রমণটা শুরু হচ্ছে। হয়তো হ্যাঁ আরো একটু উপরে উঠে নাম্বার 8 পজিশনে গিয়ে তাকে বক্স টু বক্স করার সুযোগ ছিল কিনা সেটা একটা প্রশ্ন থাকে। বাট তপু বর্মন থাকলে হয়তো বা মাঠে থাকলে হয়তো সেই সুযোগটা সে নিত। তপু বর্মন না থাকাতে সে হয়তো বা সেই রিস্কটা নেয়নি। এটা কোচের হয়তো প্ল্যানই ছিল এরকম, ইনস্ট্রাকশনটাই ছিল এরকম যে তবু নাই, তুমি একটা বাড়তি দায়িত্ব নাও। দায়িত্ব নেওয়ার কথা বলছিলেন। আমরা ম্যাচের মধ্যে দেখেছি যে হামজা অনেকবার গোলকিপারকে ইনস্ট্রাক্ট করছিলেন যে বলটা ডানে দাও, বলটা বামে দাও, কিন্তু হামজা এভাবে পুরো মানে ম্যাচ জুড়ে ইনস্ট্রাক্ট করে গিয়েছিল প্লেয়ারদের, কিন্তু খুব কম সময়েই আমরা দেখতে পেয়েছি যে প্লেয়াররা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী বল ডেলিভার করতে পেরেছিল। যেমন আমরা একটা মোমেন্ট যদি বলি, হামজা বল দিতে চাচ্ছিল রহমত মিয়াকে, বলটা দিতে বলছিল গোলকিপারকে, কিন্তু গোলকিপার তাকে না দিয়ে উল্টো দিকে দেওয়ায় ওই প্লেয়ারটা ওই বলটা মিস করে। সো এরকম যে হামজা যে ইনপুটগুলো কি বাংলাদেশি প্লেয়াররা কি, বাকি প্লেয়াররা কি আর কি নিতে ব্যর্থ হচ্ছে কিনা? এটা একটা বিষয় প্রথমত আসে যে আমরা যেভাবে স্বাভাবিকভাবেই সে যে লেভেল থেকে আসছেন তার সতীর্থ প্লেয়াররা মানে আমাদের বাংলাদেশের বাকি প্লেয়াররা সেই লেভেলের নাই। টাইট সিচুয়েশনে কিভাবে বল রাখতে হয় তারা জানেন না, মানে খুব কম জানেন। যেটা আপনি বলতেছিলেন হামজা দিতে বলতেছে বাম পাশে, কিন্তু সে দিচ্ছে এক পাশে। কারণ হামজা চিন্তা করছে ওকে বল দিলে বেটার হবে, বেটার পজিশন। কিন্তু মিতুল মিতুল অনেকদিন ধরে এই টিমটার সঙ্গে, কিন্তু সে জানে যে এই সিচুয়েশনে সে হয়তো বল রাখতে পারবে না। আমার কাছে মনে হচ্ছে সেই কারণে হয়তো অনেক সময় বল দেননি। এটা আস্তে আস্তে নিজেদের মধ্যে বোঝাপড়া যখন তৈরি হবে তখন হামজাও বুঝবে আসলে এই সিচুয়েশনে কাকে বল দেওয়া উচিত, কাকে বল দেওয়া উচিত না, এই টাইট সিচুয়েশনে কে বল রাখতে পারবে, কে রাখতে পারবে না। ঠিক আছে, এই জিনিসগুলো যত খেলবে নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়বে, এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। রাইট। আমরা দেখেছি যে হামজা একদম প্রেস করেই খেলছিল পুরো ইন্ডিয়ার দলের বিপক্ষে। এরকম মানে হামজার মতো প্রেস করে কি আরও দু একজন প্লেয়ার যদি তার ক্যালিবারে বা তার সমপরিমাণ বা তার আশেপাশেও ওই ধাঁচের ক্যালিবারের প্লেয়ার যদি বাংলাদেশ দলে থাকতো, তাহলে কি এই রেজাল্টটা, ভারতের বিপক্ষে রেজাল্টটা কি ভিন্ন হলেও হতে পারতো কিনা? এখন পর্যন্ত যে দল আছে সেটা গতকাল যা খেলছে সেই অনুযায়ী আমাদের ম্যাচটা জিতে হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের প্লেয়ার এত গোলের সুযোগ পেয়েও গোলগুলো মিস করছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। হ্যাঁ, হামজার মানে প্লেয়ার যদি আরো দলে আসে এটা তো মানে এটা আমাদের জন্য আশীর্বাদ। ইভেন হামজার কাছাকাছি মানে ইভেন আমি বলবো হামজার অর্ধেক মানে প্লেয়ারও যদি আসে সেটা আমাদের জন্য আশীর্বাদ। বাট এই ধরনের প্লেয়ার গুলো আমাদের খুঁজে বের করতে হবে, যারা প্রবাসী ফুটবলার আছেন তাদের নিয়ে আলাদা কোনো ট্রায়ালের ব্যবস্থা করা যায় কিনা দেশের বাইরে, যেন তারা সহজে এসে ট্রায়াল দিতে পারে, আরো অ্যাভেলেবেল করা, বাংলাদেশ দলটাকে আরো অ্যাভেলেবেল করা, তাদের কাছে একটা লুব্রিকেন্ট হিসেবে তৈরি করা, সে বিষয়টা নিয়ে আমি মনে করি ভাবা উচিত। রাইট। আমি যদি একটু জানতে চাই যে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ হিসেবে হামজার ইনপুটটাকে আপনি মানে কিভাবে দেখছেন, যে আমরা হামজা যতটুকু দিতে পেরেছে সেটুকু বাংলাদেশ দলটা কতটুকু নিতে পেরেছে, পুরো দলের বাকি প্লেয়াররা আর কি? প্রথম ম্যাচ হিসেবে যা কিছু হয়েছে এনাফ, মানে এর চেয়ে বেশি কিছু আশা করাটাও আমি মনে করি যুক্তিসঙ্গত না, আশা করা যাবে না। প্রথম ম্যাচ প্রতিপক্ষ মাঠে খেলা সবকিছু বাংলাদেশের প্রতিকূল পরিবেশই ছিল, প্র্যাকটিস ঠিক মতো করতে না পারা, এগুলাই মানে প্রতিপক্ষ মাঠে গেলে যা হয় আর কি। সেই অনুযায়ী আমরা প্রথম ম্যাচে যা করছেন তার কাছ থেকে সতীর্থরা যে সাপোর্টটা পেয়েছেন বা সতীর্থদেরকে উনি যে সাপোর্টটা করতে পেরেছেন, আমি বলবো প্রথম ম্যাচ অনুযায়ী ইটস সময়ের সঙ্গে সঙ্গে এই সাপোর্ট, এই নির্ভরতা, একজনের সঙ্গে সম্পর্ক যে বিল্ড আপ, এই জিনিসগুলো বাড়বে, দলের শক্তি একই সঙ্গে দলের শক্তিটাও বাড়বে। সবশেষে একটি প্রশ্ন যদি আমি জানতে চাই, যে বাংলাদেশের এই ভারতের বিপক্ষে ম্যাচটি তো দেখলেন, আরও দুটি দলের বিপক্ষে রয়েছে ম্যাচ, আবার টোটাল এই গ্রুপ থেকে 5টি ম্যাচ এখনও বাকি বাংলাদেশের, 3টি হোমের আর 2টি অ্যাওয়ের ম্যাচ। আপনি এই দলটার ভবিষ্যৎ কিরকম দেখছেন? হংকং সিঙ্গাপুর, আমাদের পরের ম্যাচটা সিঙ্গাপুরের সঙ্গে 10 জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। হংকং সিঙ্গাপুর র্যাঙ্কিং এর বিচারে ভারতীয়দের অনেক নিচে, বাট শক্তির বিচারে এই মুহূর্তে সিঙ্গাপুরকে আগে রাখবে। এই গ্রুপে সবগুলো দলের মধ্যে শক্তির বিচারে সিঙ্গাপুর এগিয়ে আসে, যদিও কিছু কয়েকদিন তারা নেপালের কাছে হারছে, বাট ওটা তাদের স্ট্যান্ডার্ড না, ওটা একটা অ্যাক্সিডেন্ট আমার দৃষ্টিতে। বাট তারা খুব বেশি ভারতের চেয়ে খুব বেশি আগানো না, আমি মনে করি এই গ্রুপে এখন পর্যন্ত ওপেন। এখন গতকাল আমরা বাংলাদেশের যে ম্যাচটা দেখছি এই গ্রুপ এখন পর্যন্ত ওপেন, বিশেষ করে 3টা হোম ম্যাচ আছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে, ততদিনে মাঠ রেডি হয়ে যাবে। এখান থেকে অন্তত আমাদের 6 পয়েন্ট নেওয়ার মতো সুযোগ বা সুবিধা বা আমাদের সক্ষমতা আছে। এই গ্রুপটাকে আমি এখন ওপেনই বলবো গতকাল ম্যাচের পর, এবং আমাদের খুব ভালো সুযোগ আছে। আমরা যদি হোম ম্যাচ মানে প্রত্যাশিত রেজাল্ট করতে পারি, এও থেকে হোমে যদি প্রত্যাশিত রেজাল্ট করতে পারি, আমাদের নেক্সট রাউন্ডে ভালো একটা সুযোগ দেখতেছি আমরা। থ্যাংক ইউ। এখনই তাড়াতাড়ি বলাটা একটু ডিফিকাল্ট,
আবেগের মতোই শোনাবে, বাট গতকালের ম্যাচটা আমাদেরকে আর কি আসলে বেশি আশাবাদী করে তুলেছে। থ্যাংক ইউ রাশেদ ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। হোপফুলি আবারও নেক্সট কোনো একদিন আবারও আপনার সাথে কথা হবে। ওয়েলকাম ভাই, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ।